আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সবাইকে খালাস দেওয়ার যে রায় হাইকোর্ট দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। একই সাথে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর কিছু পর্যবেক্ষণও দেয়। এর আগে গত ২১ আগস্ট এই মামলায় আপিলের শুনানি শেষ হলে রায়ের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। চলতি বছরের ১২ জানুয়ারি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। এটা এখন কিছু বলা যাবে না। রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত দেব। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায়ে আর কি বলা হলো, আর বিবাদী পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া কি? ইফতেখার, আজকে সকাল 10টা 7 প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের যে আপিল বেঞ্চ তারা কিন্তু ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়টি ঘোষণা শুরু করেন। প্রধান বিচারপতি ঠিক 11 মিনিট এই সংক্ষিপ্ত রায়টি ঘোষণা করেন এবং রায়ে হাইকোর্টের যে রায় দিয়েছিলেন সকল আসামিকে খালাস দিয়ে সেই রায়টাই বহাল রেখেছেন। হাইকোর্টের একটি যে পর্যবেক্ষণ ছিল, অর্থাৎ এই মামলার পুনঃতদন্তের জন্য বলেছিল, সেই যে পর্যবেক্ষণটা পুনঃতদন্তে সেই পর্যবেক্ষণটাকে বাতিল করেছেন এবং বলেছেন পুনঃতদন্ত হবে কি হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা হবে কিনা এটা হাইকোর্টের বলার প্রয়োজন নেই, অর্থাৎ সেটাকে তিনি বাতিল করেছেন। এছাড়া এই মামলায় যারা এখন কারাগারে আছেন তাদের যদি অন্য কোনো মামলা না থাকে এই রায় পাওয়ার পর তাদেরকে যেন মুক্তির ব্যবস্থা করা হয় দ্রুত, সেটাও কিন্তু রায়ে বলেছেন। এবং আজকে যেই জিনিসটি বলেছেন রায়ে সেটা হচ্ছে যে মুফতি হান্নানকে দ্বিতীয়বার যে জবানবন্দি নেওয়া হয়েছিল এবং যেই জবানবন্দিতে তারেক রহমানের নামটাকে যুক্ত করা হয়েছিল সেই জবানবন্দিতে আসলে নির্ভরযোগ্য ছিল না। সে তখন অন্য মামলায় কন্ডেম সেলে ছিল, তাকে টিএফআই সেলে নিয়ে নির্যাতন করে তাকে এই স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছিল, জোর করে আদায় করা হয়েছিল। এবং একদিনে ৩ জন আসামির এই জবানবন্দি রেকর্ড করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে এবং এটাও কিন্তু আইনসিদ্ধ নয়, সেটা রায় স্পষ্ট বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে পুনঃতদন্ত হবে কিনা রাষ্ট্রের দায়িত্ব সেটা বলেছেন। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন এই পূর্ণাঙ্গ রায়টা প্রকাশের পর তারা এই আদেশ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন কিনা সেটা তারা বিবেচনা করবেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার বুয়ে সেটি বলেছেন। আর বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল যেটি বলেছেন, আজকে আপিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো তারেক রহমান এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় আসলে প্রকৃত অর্থে বিচার চাননি, তিনি সেই অভিযোগ করেছেন। কেননা যদি প্রকৃত পক্ষে বিচার চাইতেন তার ভাষায়, তাহলে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো এবং আইবি রহমান সহ ২৪ জন যে ওই দিন হত্যার শিকার হয়েছিল সেই হত্যার বিচারটা তাহলে হতো এবং তারাও ন্যায় বিচার চান এবং যারা মারা গেছেন তাদের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন। তো এই ছিল আপিল বিভাগের রায়ের সর্বশেষ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়ের খবর। সরগরম ডাকসু নির্বাচনের প্রচারণা ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরাই মন জয় করতে ছুটছেন ভোটারদের কাছে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রার্থীদের প্রচারণা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে?
ইফতেখার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণার সময় সেটি কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছে। আজকে সহ শিক্ষার্থীরা যারা প্রার্থী হয়েছেন ডাকসুতে অর্থাৎ কেন্দ্রীয় সংসদে এবং একই সঙ্গে হল সংসদে যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের কাছে যাবার জন্য আর মাত্র 3 দিন সময় পাচ্ছেন। 7 তারিখ পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবেন, ভোট চাইতে পারবেন। এর পরের দিন অর্থাৎ ভোট গ্রহণের যে তারিখ 9 তারিখ, তার আগের 24 ঘন্টা কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। সেজন্য শিক্ষার্থীদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের ব্যস্ততা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি এবং একাডেমিক যে বিল্ডিংগুলো আছে দিনের বেলা একেবারে সকালে যখন 8:30টায় ক্লাস শুরু হয় তারপর থেকে 9টার পর থেকেই যারা প্রার্থী হয়েছেন তাদের প্রার্থী নিজে উপস্থিত হয়ে লিফলেট বিতরণ করছেন, ইশতেহার বিতরণ করছেন, ভোট চাইছেন এবং একই সঙ্গে প্রার্থীর যারা সমর্থক রয়েছেন, প্রার্থীর যারা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও তাদের পক্ষে ভোট চাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। এটি আমরা ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে, কলা ভবনের সামনে, কেন্দ্রীয় যে গ্রন্থাগারটি রয়েছে সেই গ্রন্থাগারের সামনে এবং একই সঙ্গে বিজ্ঞান অনুষদের যে ভবনগুলো রয়েছে মোকাররম ভবন, সেই ভবনগুলোর সেখানেও আমরা আসলে শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন এমনটি আমরা দেখতে পেয়েছি। তারা লিফলেট বিতরণ করছেন, তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো বিতরণ করছেন। এছাড়া এখনও শিক্ষার্থীদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন প্যানেল, আজকেও আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সমতল ভূমি, সেটির ব্যাপারে অভিযোগ করছেন, প্রশাসনের সক্ষমতা নিয়ে অভিযোগ করছেন। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, জিতিয়ে দেওয়ার জন্য প্রশাসন অনেক কাজ করছে, ষড়যন্ত্র করছে, এই ধরনের অভিযোগও আসলে আমরা শুনতে পাচ্ছি। তারপরও তারা আশা করছেন 9 তারিখে অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ইফতেখার। দর্শক, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের প্রচারের খবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। আগামী রোববার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এদিকে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত রাকসুর 23টি পদে 466 জন ও সিনেটে 84 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদে 754 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাটোরের সার্বিক ডায়রিয়া পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 107 জন রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে। এদের মধ্যে 88 জন পুরুষ এবং 19 জন নারী। নতুন করে কোনো শিশু আক্রান্ত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলে বর্তমানে নাটোর সদর হাসপাতালে 236 জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে ঢাকা থেকে আইসিডিডিআরবির প্রতিনিধি দল আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরিফিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর এক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জুলাই 36 হলের ছাত্রীরা। বুধবার রাত 11:30টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা 3 দফা দাবিতে বিক্ষোভ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে মন্তব্যকারী শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাওয়া। এছাড়া সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে অশালীন মন্তব্যের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা। প্রায় ঘণ্টাকালব্যাপী বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এদিকে অভিযোগ ওঠার পর রাতেই ছাত্রনেতা মিলনের পদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।